শুভ্র মজুমদারের লেখা ছোট গল্প লকডাউন বিভ্রাট। বুড়ো শিবতলার মোড়ে পৌঁছতেই পরিস্থিতি বেগতিক ঠেকল ভজহরির। কাঁচা বয়সের জনা তিনেক চ্যাংড়া ছড়া চটুল হিন্দি গান গাইতে গাইতে এগিয়ে আসে তার দিকে। তাদের পরনে ছেঁড়া ফাটা জিন্স, হাতে বালা, চোখে গগলস। ভজহরিকে দেখা মাত্র গান থামিয়ে তারা মুখ চাওয়াচাওয়ি করল নিজেদের মধ্যে। তারপর তিনজনের মধ্যে একজন হাওয়ায় ছড়িয়ে দিল প্রশ্নটা, আরে কাকা, মেইন পয়েন্ট খোলা কেন? তাই তো, আমি মাইরি লক্ষ্য করিনি এতক্ষণ। হো হো করে হাসতে লাগলো আরেকজন। তৃতীয় জন গম্ভীর গলায় বলল, জিও কাকা, আপনার ক্যালি আছে। ক্যালি বলে ক্যালি? ক্যালি না কলা, ক্যালানি খেয়ে যাবে দেখ না। কাকা ফিরে যান, না হলে কপালে কষ্ট আছে। ভজহরি দারুণ বিব্রত বোধ করতে লাগলেন। কিংকর্তব্য বিমূঢ় তিনি কয়েক কদম এগিয়ে এসে নিচু হয়ে প্যান্টের দিকে তাকালেন। বেশ কয়েক বছর আগে আপিসে এরকম কেস একবার খেয়েছিলেন তিনি। চেনটা লাগাতে ভুলে গেছিলেন। কি একটা উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করে হয়েছিল সেদিন। মেঝেই শতরঞ্চি বিছিয়ে খেতে বসেছিলেন দশেক সহকর্মী। পাশে বসা রতনতনুবাবু দাবনায় কোনোই ঠেকিয়ে চোখের ইশারায় দেখিয়ে দিয়েছিলেন প্যান্টের চেন খোলা অংশটা ফুলে ফেঁপে কীরকম রোহিতনের টেক্কার মতো আকার ধারণ করেছে। কেবল বা হাতের খেলা ছিল না তখন আর। এটো হাতটা শুদ্ধ লাগিয়ে চেন টেনে কোনো রকমের লজ্জা নিবারণ করেছিলেন ভজহরি। এবারও কি তবে সেই কেস? কিন্তু এমনটা হওয়ার তো কথা নয়, কারণ এখন তিনি বসে নেই, হাঁটছেন। প্যান্টের চেন খোলা থাকলেও হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে খোলা অংশ সেভাবে প্রকটিত হওয়ার কথা নয়। দেখে শুনে অবাক হওয়ার পালা। না, চেন তো খোলা নেই। তাহলে তাহলে কেন অমন করছিল চ্যাংড়াগুলো? বাপের বয়সী একটা লোকের সঙ্গে এইরকম ব্যবহার? শিক্ষা দীক্ষা কিছু নেই। ভজহরি আপন মনে গজগজ করতে করতে আরও খানিকটা এগিয়ে এলেন। ভাদ্র মাসের ছাতি ফাটা রোদ, কপাল থেকে ঘাম চুইয়ে পড়ছে। মফস্বল শহরের রাস্তা শুনশান। কবে যে লকডাউন আর কবে আনলক মনে রাখা দুষ্কর। ভজহরি দেখলেন এই মুহূর্তে রাস্তায় পুলিশের ছোড়াছড়ি। কনস্টেবল গোছের একজন এগিয়ে এসে বিরক্ত গলায় ভজহরিকে বললেন, দাঁড়ান। ভজহরি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লেন। কনস্টেবল চোয়াল শক্ত করে বললেন, কোথায় যাবেন? ওষুধের দোকান। মাস্ক পরেননি কেন? ভজহরি পকেটে হাত চালিয়ে দ্রুত রুমালটা বের করার চেষ্টা করলেন, কিন্তু পড়া কপাল। বেরোনোর সময় নানা ব্যস্ততায় রুমালটাই পকেটে পুরতে ভুলে গিয়েছেন। খানিক ইতস্তত করে তিনি বললেন, আসলে গিন্নি অসুস্থ তো, তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে। তাড়াহুড়ো করে জামা প্যান্ট তো কই পরে আসতে বলেননি? কনস্টেবলের গলা কর্কশ। ভজহরির বুঝতে আর বাকি রইল না কেন বেপাড়ার বেহায়া চ্যাংড়াগুলো ঠাট্টায় আর কি করছিল তাকে নিয়ে। সত্যিই তো এই করোনাকালে নাক আর মুখই তো আমাদের মেইন পয়েন্ট। সেসব না ঢাকা দিলে কপালে তো কষ্ট থাকবেই। পুলিশ ছাড়বে কেন? রাস্তায় কি কাউকে নাক মুখ খোলা অবস্থায় দেখা যাচ্ছে? ভজহরি ভয়ে কাঁচুমাচু হয়ে বললেন, আজকের মতো ক্ষমা করে দিন স্যার, আর কখনো হবে না। আমি ক্ষমা করলেও যমরাজ ক্ষমা করবে তো? কনস্টেবল ক্রুড় হাসলেন। ভজহরি কোনো উত্তর দিলেন না। গুটি গুটি পায়ে তিনি এগোতে উদ্যত হতেই কনস্টেবল ডান হাতের তর্জনী মুচিয়ে রাস্তার ওপারের সারিবদ্ধ দোকানগুলো দেখিয়ে বললেন, এক্ষুনি চলে যান ওখানে। আগে মাস্ক, তারপর অন্য কথা, না হলে আবার পুলিশ ধরবে। আজ খুব ধরপাকড় চলছে। আজ্ঞে স্যার। উপায়ন্তর না দেখে বাধ্য ছাত্রের মতো মাথা নেড়ে ভজহরি রাস্তা টপকে ওপারের দোকানের দিকে এগোলেন। এই লকডাউনে দীর্ঘদিন আপিস যেতে হয়নি। এখন যদিও বা 40-50% কর্মী নিয়ে কাজ চলছে তালিতাপি মেরে, বড় সাহেব ভজহরিকে আসতে বারণ করে দিয়েছেন কড়াভাবে।
তুমি আমাদের সিনিয়র মোস্ট কর্মচারী, 3 মাস পর রিটায়ারমেন্ট, তাছাড়া তোমার সুগার আছে, হাই প্রেশার, একদিনও অফিস আসতে হবে না তোমাকে, বাকিটা আমি বুঝে নেব। বুঝে কতটা নিচ্ছেন বড় সাহেব সেটা তার ব্যাপার, কিন্তু ভজহরি এখন মর্মে মর্মে বুঝে যাচ্ছেন বাড়িতে থাকার কি জ্বালা। এমনিতেই মানদার ভয়ে আপিস থেকে দেরি করে ফেরা ছিল যার নিত্য নৈমিত্তিক কৌশল, সেই মানুষটার অবস্থা যে এখন সিংহীর খাঁচায় ঢুকে দিনাতিপাত করা আর সমান, এ বিষয়ে তার মনে অন্তত কোনো সন্দেহের অবকাশ নেই। ভজহরি নিরীহ মানুষ, গো বেচারা, স্বাদ চড়ে রা কারেন না, সবই ঠিক আছে, কিন্তু কাহা তাকার আচর কামড় সহ্য করা যায়। মাঝে মাঝে ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে ইচ্ছে করে। পরক্ষণেই মনে হয় মানুষটা তো খারাপ নয় মানদা, ভিতরে কোথাও যেন একটা অদৃশ্য টান লাটাইয়ে সুতোর মতোই তাকে সংসার আকাশে ভাসিয়ে রেখেছে। ওই টান না থাকলে নিয়ন্ত্রণহীন ঘুড়ির মতো মুখ থুবড়ে কবেই চলশক্তিহীন হয়ে পড়তেন। এই এই আজ সকালেই যখন শুনলেন মানদার তলপেটে 3 দিন ধরে ব্যথা, বাথরুম হচ্ছে উজ্জ্বল খয়েরি, তখন আর তর সইল না তার। পড়িমড়ি করে বেরিয়ে এলেন ডাক্তারের খোঁজে। থানার পাশে থানকুনি ফার্মেসিতে প্রতি মাসের প্রথম মঙ্গলবার নামী ইউরোলজিস্ট বসেন। আগের দিন নাম লেখাতে হয় লাইন দিয়ে। ভাগ্যক্রমে কালই সেই দিন। এই লকডাউনে ভগবান যদি মুখ তুলে তাকান তো আজই নাম লেখানো হতে পারে, তাই গড়িমসি করেননি ভজহরি। এমনিতেই মানদার বঞ্চনার অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। আমার ব্যাপারে কোনো খেয়াল আছে তোমার? 3 দিন ধরে এত কিছু হচ্ছে, টের পেয়েছো তুমি? তুমি আমায় বলনি কেন? না বললে কি করে? কি? না বললে তুমি কিচ্ছু জানতে পারবে না? তুমি বুঝি অন্য দেশে বাস করো? তুমি শান্ত হও মানু। হ্যাঁ, শান্ত তো আমায় হতেই হবে। তোমার আর কি, আমি চিরতরে শান্ত হলেই তো তুমি আবার ড্যাং ড্যাং করে বিয়ের পিঁড়িতে বসে পড়বে। একথা বলতে বলতেই মানদা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করলেন। ওভাবে বলো না মানু, জানো তুমি ছাড়া আমার কেউ নেই। উল্টো ফুটপাতে মাস্কের দোকানে স্টক শেষ, পরশু ঢুকবে নতুন মাল। এর মধ্যেই অনেক কাস্টমার অর্ডার করে রেখেছেন, ডিমান্ড হেভি। ভজহরিকেও অর্ডার করতে পরামর্শ দিলেন দোকানদার। খানিক দোনামোনা করে শেষ অবধি 50 টাকা অ্যাডভান্স করে ভজহরি দোকান থেকে বেরিয়ে আবার হাঁটা লাগালেন থানকুনি ফার্মেসির দিকে। কিছু দূর এগোতেই চোখে পড়ল একটা 14-15 বছরের ছেলে কচি ডাব বিক্রি করছে ফুটপাতে। লোভ হলো ভজহরির, এমন ডাবের জল পেলে নিশ্চয়ই মানদার উপকার হবে। একবার আপিসের রতনতনুবাবুর বাথরুম ক্লিয়ার হচ্ছিল না, ডাক্তার ডাবের জল খেতে বলেছিলেন, উপকারও মিলেছিল হাতে নাতে। 7-5 ভেবে দুটো ডাব কিনে ফেললেন ভজহরি। এই বাজারে করে 100 টাকা বেরিয়ে গেলেও ডাব দুটো ঝোলায় ভরতে ভরতে মনটা খুশিতে নেচে উঠল তার। হাঁটতে হাঁটতে অবশেষে যখন পৌঁছলেন গন্তব্যে, ঘড়ির কাঁটা বেলা 12টা ছুঁই ছুঁই। ভজহরির কপাল ভালো, কাল ডাক্তারবাবু বসবেন। 100 টাকা অগ্রিম দিয়ে নাম লেখালেন মানদার। 20-র দাগে নাম হলো, আসতে হবে বিকাল 5টা নাগাদ। আপাতত ফেরার পালা। কিন্তু অনর্থ ঘটে গেল অচিরেই। থানকুনি ফার্মেসিতে গিন্নির নাম লিখিয়ে বা হাতের ভারী ঝোলাটা ঈষৎ দোলাতে দোলাতেই যেই না তিনি থানা ক্রস করছেন অমনি পড়লেন পুলিশের মুখে। মাস্ক কোথায়? ভুল হয়ে গিয়েছে স্যার। মানে? রুমালও নেই? আগে রুমালটা হয়েছে কি, থানায় আসুন। ভিতরে ঢুকতে গিয়ে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো ভজহরির। না জানি এরা আবার কি করে, কোথায় বলে পুলিশে ঝুলে। ওখানে বসুন। একটা বেঞ্চির দিকে ইশারা করে ইন্সপেক্টর দাস হেরে গোলায় নির্দেশ দিতেই চুপসে যাওয়া বেলুনের মতো ভজহরি সেটে গেলেন সেখানে। টানা 2 ঘন্টা স্থির বসে আছেন তিনি। পেটে ছুঁচোই ডন মারছে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছেন। মুখ থেকে মাস্ক থুতনিতে নামিয়ে ইন্সপেক্টর দাস এসে তাকালেন এতক্ষণে। কি করেন? সরকারি অফিসের গ্রুপ ডিস্টার্ব।
সামনের অঘ্রাণে অবসর। আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি এই কাজ করেন। মাস্ক পাওয়া যাচ্ছে না স্যার, দোকানে অর্ডার করেছি। ওসব ফালতু কথা রাখুন। কে বলল পাওয়া যাচ্ছে না? ভজহরি চুপ। তার পায়ের কাছে নামানো ঝোলায় চোখ পড়ল ইন্সপেক্টর দাসের। কি আছে ওতে? ডাব স্যার। বাহ, যা গরম পড়েছে। ইন্সপেক্টর দাস ঠোঁট চাটলেন। খাবেন স্যার? কনস্টেবল কার্তিককে ডাকলেন ইন্সপেক্টর দাস। কিন্তু বলতেন স্যার। কনস্টেবল কার্তিক এসে দাঁড়ালো। কার্তিকের জিভে আবার বর্ণমালা ত অক্ষরটির উপর নির্লজ্জ পক্ষপাত। বহু অক্ষরকে তাদের ন্যায্য জায়গা থেকে হটিয়ে সে নির্বিচারেই ত বসিয়ে দেয়। এই দুটো স্যারকে দাও। ঝোলা থেকে ডাবগুলো বের করে ভজহরি ধরিয়ে দিলেন কার্তিকের হাতে। যদি বেঁচে বেরোনো যায়। আরে, কচি ডাব তো, কাটো দেখি। ইন্সপেক্টর দাসের মুখে গ্যাল গ্যালে হাসি। কার্তিক প্লাস্টিকের গ্লাস নিয়ে এলো ভিতর থেকে। তারপর ডাব কেটে জল বার করতে গিয়ে টেবিলেই ফেলে দিল অর্ধেকটা। নিজের কৃতকর্মে কিঞ্চিত অনুতপ্ত হয়ে সে এক হাত জিভ কেটে বলল, দাঁড়ান তের, মুতে দিত্তি। হ্যাঁ, মুতে দাও, গোটা টেবিলটা মুতে দাও। রাগে ইন্সপেক্টর দাস দাঁত কিরমির করতে লাগলেন। কতটা জল নষ্ট, যত অপদার্থের দল। শেষমেশ ডাবের জলের উপর দিয়েই ৩৬ ঘা এড়াতে পারলেন ভজহরিবাবু। ইন্সপেক্টরের নির্দেশে কার্তিক ভজহরিকে নিয়ে থানার উল্টো দিকের দোকানে গিয়ে মাস্ক কিনে দিল। পকেটে আর একটা টাকাও রইল না। মুখে মাস্ক লাগিয়ে ক্লান্ত শরীরে ভজহরি যখন বাড়ি ঢুকলেন তখন রোদ্দুর সরে গেছে উঠোন থেকে। ভজহরির মনে বড় ভয়। নিজের জন্য মাস্ক কিনলেও মানদার জন্য তো কেনা হলো না। তিনি কি এই বৈষম্য সহজে মেনে নেবেন? না জানি কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে তার জন্য। তাছাড়া মাস্ক ছাড়া মানদাকে নিয়ে কাল বিকেলে যাবেনি বা কী করে ডাক্তারবাবুর কাছে? আবারও তো পুলিশ ধরবে। এইসব ভাবতে ভাবতেই অবাক বিস্ময়ে দেখলেন শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে মানদা এসে প্রায় ঝাঁপিয়ে পড়লেন তার বুকে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমাকে শাস্তি দিচ্ছিলে বুঝি? এইভাবে কষ্ট দিতে হয়? মোবাইলটাও তো সঙ্গে নিয়ে যাওনি। আমার বুঝি চিন্তা হয় না? কাল বড় ডাক্তারবাবু বসবেন, আমি নাম লিখিয়ে দিয়েছি মানু। আমার কিচ্ছু হয়নি গো। মানদার চোখের জলে ভিজে যাচ্ছে ভজহরির ঘেমো জামা। দুজনে একটু বাইরে বেরোনোর একটা সুযোগ পাবো বলে আমি তোমায় নাম লেখাতে বলেছিলাম। ঘরে বন্ধ থেকে কিছু ভালো লাগছিল না আর। কতদিন দুজনে একসঙ্গে বেরোনো হয়নি বলো তো? তুমি না হয় বাজার দোকান করতে মাঝে মধ্যেই, তখন একা একা যে কি কষ্ট। মৃদু বিরক্তি দেখাতে গিয়েও চুপ করে গেলেন ভজহরিবাবু। বরং আলতো হাতে মানদার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি।